ম্যাডামের নির্দেশ। অফিসের বাকিরা এমন কথা শুনে স্তব্ধ। অফিস জুড়ে বরফ শীতল অবস্থা। হুট করে অফিসটা শান্ত প্রশান্ত হলো। থেমে গেল সব কোলাহল। মোনার গলার স্বর ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। মোনা হেসে বলল, এতদিন ইচ্ছে করেই বলিনি, নিজেকে প্রস্তুত করতে যতটা সময় লাগে আর কি। বাবার মেয়ে স্বামীর স্ত্রী হিসেবে নয়, নিজের কাজেই নিজেকে যোগ্য করার চেষ্টায় আছি। দোয়া করবেন। কথা শেষ করে মোনাম সে বিদায় নিলেন। ওনার কাছে ভুলটা এখন কোনো বিষয় নাই। এত বড় সংবাদ পেয়ে সব ভুলে গিয়েছেন। খুব জোরে করে বিয়েতে অংশগ্রহণের অনুরোধ করলেন। বাকিদের মুখের বুলি বন্ধ। মোনা একটু জোরে সবাইকে বলে উঠল, এত ঘাবড়ানোর কিছু নেই। আমি আপনাদের আগের মোনাই। রেজিগনেশন বা সম্পর্ক পরিবর্তনে অফিসের ওপর কোনো প্রভাবই পড়বে না। আমি সেই মোনালিসা যার নামে আপনাদের ব্র্যান্ড। ইমরান সবার সামনে একটাই বাক্য উচ্চারণ করল, আজকের জন্য ধন্যবাদ মোনালিসা। সাহসটা আপনিই দিয়েছেন। ইমরান এবং নয়ন বিশদ আলোচনায় বসেছে। আলোচনার উদ্দেশ্য প্রোগ্রামটা দ্রুত ঘরোয়াভাবে সেরে নেওয়া হবে। ইমরানের মন টানছে না, কিন্তু প্রোগ্রাম সেরেই মিনহাজকে না জানিয়ে মোনাকে নিয়ে সে থাইল্যান্ড যেতে চায়। এভাবে মোনাকে বাবা থেকে দূরে রাখা উচিত নয়। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন হয়তো কাঠগড়ায় ইমরানকে দাঁড়াতে হবে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই মোনাকে নিয়ে বের হলো ইমরান। কনভেনশন হলের দিকে যেতে যেতে গাড়িতে টুকটাক আলাপ চলছে। রবিনকে বলল, রবিন, মতিঝিল হয়েছেও হাকিম চাচার দোকানের সামনে দিয়ে। ওকে স্যার। ইমরান মোনার দিকে তাকিয়ে বলল, আমি না গেলেই ভালো হতো। কেন? জানি না, মনে হলো তুমি অস্বস্তিতে পড়তে পারো। মোনা এগিয়ে এসে ইমরানের হাত জড়িয়ে বলল, জীবনে অস্বস্তিতে দুবার পড়েছি, আর পড়ব না। কোন দুবার? বিয়ের দিন রাতে আপনার পেছনে নামাজ পড়েছিলাম। খানিকটা ভয় পেয়েছিলাম, কারণ জানতাম আমি আপনার অপ্রিয় নারী। আর দ্বিতীয়বার? দ্বিতীয়বার কক্সবাজার সেই রাতে আমাকে দেখে, আমার কথা শুনে আপনার অনেক কনফিডেন্ট মনে হয়েছিল, তাই না? ইমরান হেসে বলল, মনে হয়নি। তুমি অনেক ভয় পেয়েছিলে, চোখ মুখ দেখেই বুঝেছিলাম। তবে মন থেকে সম্পর্কে আগাতে চেয়েছো বলে সায় দিয়েছি। তবে তুমি সত্যিই লজ্জায় ছিলে, কিন্তু প্রকাশ করনি। মোনা মাথা নুইয়ে রেখেছে। ইমরান কাছে টেনে বলল, এখন তো সুপার কনফিডেন্ট থাকো। ব্যাপার কি? কোনো ব্যাপার না। এমন মনে হয় যে লাইফটা এনজয় করা প্রয়োজন, আর আপনি আশেপাশে থাকলে আমার এমনিতেই খুশিতে উঠতে ইচ্ছে করে আগের মতো। মোনালিসা, তুমি টায়ার্ড হও না আমাকে এভাবে মুগ্ধ হয়ে অবজার্ভ করতে করতে? না, আপনার চুল সব পেকে গেলেও হবে না। ইমরানের ঠোঁটের কোণে হাসি হেসে বলল, আমার সব চুল পাকতে হয়তো আর কিছু বছর। তখন তুমি বাড়ন্ত নারী, ভালো লাগবে না আমাকে তোমার সাথে? কোথায় এত বয়স আমাদের? হিসেব করুন, আমার 22 প্রায় শেষ, আপনার 42, মাত্র তো 20 বছর। আপনার যখন চুল পাকবে আমি না হয় চুলগুলো সব সাদা করে নিব, চলবে? ইমরান গাড়িতে শব্দ করে হেসে উঠল। মোনাও হাসল। মোনার মেহেদি রাঙ্গানো রতন চুল ও চুড়ি ভর্তি হাত নিজের হাতের মুঠোয় পুড়ে বুকের কাছে চেপে ধরে বলল, সেদিন আমার সেই ক্লাসমেটের হাতের দিকে চোখ পড়েছিল। মন্তব্য করেছি মনে মনে বেশ সুন্দর। তবে আল্লাহ আমার মনের আশা এমনভাবে পূর্ণ করলো, ওই হাতগুলোর চেয়ে ঢের আকর্ষণীয় হাত আমার করে দিল। আজ এই হাত দুটো দেখে তো রীতিমতো হিংসে হচ্ছে। কেন? আমি ছাড়াও অনেক মানুষ এই হাত দেখেছে, নিশ্চিত হাতের প্রেমে পড়েছে। মোনা মিটিমিটি হেসে বলল, চোরের মনে পুলিশ পুলিশ। সকালে ইনস্ট্যান্ট মেহেদি পড়েছি আপনাকে খুশি করব বলে, এটা কেমন বেজা করলেন? আমার তো সন্দেহ হয় আপনি সেই ইমরান সাহেব তো, যিনি আমাকে উঠতে বসতে ধমকের উপর রাখতেন। আর এখন? কি এখন? কিছু না। তোমাতেই মত্ত, তাই তো? মোনা উপর নিচ মাথা নাড়ালো। ইমরান ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে বলল, মোনালিসা, দেখো দেখো, এই চাচাটা প্রায় সময় চুড়ি বিক্রি করে। তোমার হাতের কাচের চুড়িগুলো ওনার কাছ থেকে কিনেছি। জানো, ওনার স্ত্রী প্রতিদিন ওনাকে হাতে মেখে দুপুরে ভাত খাইয়ে দেয়। একদিন আমিও খেয়েছি চাচির হাতে। উফ, রান্নার যে কি স্বাদ, জাস্ট ভোলা যাবে না। তোমাকে কাল বলেছিলাম না
মতিঝিলের এই রাস্তা দিয়ে নিয়ে যাব। দেখো ফুটপাতেও সুখ। আমরা সুখ খুঁজে বেড়াই অট্টালিকাতে। সুখে থাকতে জানলে মাটিতেও থাকা যায়, জানেন না? মাটিতেই তো ছিলাম। ইমরান হাসছে। মনে সেই হাসি দেখে মুখ ভেঙচে পড়ল। জি, আপনি তো রাস্তায়ও ছিলেন, তাই না? ইমরান হাসে। মোনার দিকে তাকিয়ে বলে, ছিলাম তো দুদিন। ঈশানকে রিক্তার কাছে রেখে দুদিন আমি রাস্তায় ছিলাম। তখন রিক্তা হোস্টেলে থাকতো। নয়ন অনুরোধ করছিল 2 দিন ঈশানকে রাখতে। আমি বাসা পাওয়া অবধি সারাদিন আমার কাছে থাকতো। রিক্তা ক্লাসে থাকতো। রাতে রিক্তার কাছে। বাবা তো বাড়িতে ঢুকতে দেয়নি রাগে। আপা তখন শ্বশুর বাড়িতে। উপায় কি, তাই রাতে না ঘুমিয়ে রিক্তার হোস্টেলের নিচে বটগাছের নিচে থাকতাম। নয়নের বাসায় থাকতে বলেছিল। আমি ঈশানকে এভাবে একা রেখে যেতে পারিনি। মোনার দিকে তাকাতেই লক্ষ্য করলো মেয়েটার চোখ ছলছল। ইমরান হেসে বলে, পাগলি, কাঁদবে না তো। হুটহাট মনে পড়ে তাই বলি। এসব ভুলে গিয়েছি। আমি নিতান্তই মাটির মানুষ। হুট করে টাকা পেয়ে ধ্যান হারিয়ে ধরাকে সরাজ্ঞান ভাবা কম্য নয়। তোমার বাবা মামা সবই জানে। তবুও যে কেন আমার মতো মানুষের সাথে বিয়েতে রাজি হলেন আল্লাহ পাক জানেন। গাড়ি কনভেনশন হলের সামনে। ভেতরে প্রবেশ করতে পরিচিত অনেক বন্ধুদের সাথে দেখা। স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধু, এছাড়াও এহসান স্যারের সহকর্মী শিক্ষক প্রায় অনেকের সাথেই দেখা। বেশ কিছুক্ষণ থেকে রাত হলো বাসে ফিরতে ফিরতে। আজ জয়ন এবং স্যারকে একসাথে দেখে মোনার নিজের বিয়ের কথা মনে পড়ল। হাসিও পেল। বছর 4 আগে এমনই পাগলামি করেছে 2 বান্ধবী। একে অন্যের পছন্দের মানুষ নিয়ে নাক সিটকেছে, অথচ আজ তারা দুজনই পছন্দের মানুষদের পেল চড়াই উতরাই করে। সকাল থেকেই অফিসের পরিস্থিতি বেশ থমথমে। গতকালকেরই ঘটনা কারোরই যেন বিশ্বাস হচ্ছে না। ইমরান সকালে অফিসে ঢোকার পর থেকে অবস্থা আরও গুরুতর। ফাইল নিয়ে কেউ ভেতরে আগাচ্ছে না। জুয়েল এখনও দ্বিধায় আছে। রিমি থম মেরে আছে। যাকে ঘিরে এত স্বপ্ন, সে নাকি 2 দিনের মোনার হয়ে গেল। এ যেন মেনে নিতে পারছে না। 11টায় মোনা অফিসে ঢুকেছে। কমলা রঙা জামাতে ফুলের মতো ফুটফুটে সুন্দর লাগছে দেখতে। তামান্নার দিকে তাকিয়ে হেসে সালাম দিতেই প্রত্যেকে অপ্রস্তুত হয়ে হেসে দিল। চেয়ারম্যান স্যারের ওয়াইফকে কীভাবে সম্বোধন করবে বুঝতে পারছে না। মোনা অল্প কিছু কাজের ব্যাপারে কয়েকজনের সাথে কথাবার্তা বলে নিজের রুমে যাবে। পেছন থেকে জুয়েল ডাক দিল। জুয়েলের সাথে কথা বলে জানতে পারলো জুয়েলের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তা অফিসে না বাইরে বলতে। মোনা কথা না বাড়িয়ে জুয়েলকে বলল, কোথায় যাবেন? বাইরে বসতে চাচ্ছি, অফিসের ক্যান্টিনে চলো। মোনা খানিকটা হেসে বলল, চলুন। দুজনেই বেরিয়ে গেল। রিমি ঠোঁটের কোণে বিদঘুটে হাসি ফুটিয়ে নিজের কাজে মনোযোগ দিল। মোনা জুয়েলের দিকে ভদ্রভাবে লক্ষ্য করে বোঝার চেষ্টা করছে এভাবে ডেকে আনা কি আছে। জুয়েল ভনিতা না করে বলল, মোনাশা, বিয়েটা কখন করলে? হচ্ছে মাস 2 বলনি কেন? বলতে হবে কেন? কাউকে জানিয়ে বিয়ে করতে হবে এমনটা কি কথা ছিল? তুমি জানতে না আমি অপেক্ষায় আছি তোমার জন্য? আরে কাকে বিয়ে করলে? বয়স তোমার মামার মতো। কি বলতে চাচ্ছেন তা ক্লিয়ার করুন। আমি এখানে বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, ভেতরে কাজ আছে। যাকে ইচ্ছে করে বিয়ে করব। আপনার কি? মামার বন্ধুর বয়স, তার মতোই তো হবে। চেয়ারম্যান স্যার শুনেছি ডিভোর্সড। তোমার কিসের অভাব ছিল বলো তো এমন একজনকে বিয়ে করলে? আমার ব্যক্তিগত ব্যাপার। মোনাশা, আমার খুব কষ্ট হচ্ছে। 2 বছর তো কম সময় নয়। ক্যাম্পাসে কখনো কারো দিকে চোখ তুলিনি তোমার জন্য। আর আজ শুনি তুমি বিবাহিত। তাও আমি জানি না। আমার বাসায় সবাই চেনে তোমাকে। মা বাবা তো পরিকল্পনাই করে রেখেছে তোমার বাবার সাথে কথা বলার। অথচ কাল যা শুনলাম দেখলাম, আমি সারা রাত ঘুমাতে পারিনি। তুমি কি আমার কষ্টটা বুঝতে পারছো? ভালোবাসা না পাওয়ার কষ্ট কি করে বুঝবে তুমি? আর তোমার বাবাই বা কি করে এমন একজনের সাথে তোমায় বিয়ে দিল? মোনা অস্বস্তিতে পড়ে গেল। কেমন যেন ভেতরটা খচখচ করছে। আশপাশে তাকিয়ে দেখে অনেকেই দুজনের দিকে তাকিয়ে আছে। মোনা নিজেকে স্বাভাবিক করে কথা চালিয়ে গেল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিন। ইমরান এলআইডি স্ক্রিন অফ করে দিল। ফোন কান থেকে নামিয়ে রিমির দিকে তাকালো। রিমির হাতে ফাইল। রিমির সাজ পোশাক আজ ভিন্ন, শালীন পোশাক পরনে,
মাথায় ঘোমটা, ফাইলটা বাড়িয়ে দিয়ে বলল, স্যার, মোনা এসেছিল তো? এখনো ভিতরে আসেনি? জুয়েলের সাথে তো বের হতে দেখেছিলাম। ইমরান কথা না বলে সাইন করে দিয়ে বলল, তোফায়েল সাহেবকে ডেকে দিন। ওকে স্যার। সরি স্যার, আসলে আমি জানতাম না মোনা আপনার ওয়াইফ। তবে জুয়েলের সাথে এভাবে মেলামেশা কি ঠিক হচ্ছে? ইমরান ফাইল থেকে চোখ তুলে বলল, মোনালিসা কার সাথে মিশবে তা কি আপনি ঠিক করে দেবেন? সরি স্যার। গেট লস্ট। রিমি কুটিল হাসি দিয়ে বের হতে হতে দেখতে পেল মোনা দরজা দিয়ে ঢুকছে। মনে মনে ভাবছে, যেভাবে গতকাল চমকে দিয়েছিলে তেমনইভাবে আজ থেকে এক একটা কাজ করে আমি চমকে দেব। রিমিকে উপেক্ষা করে ভেতরে ঢুকে দরজা লক করে দিল। মোনার হাতে একটা ক্যাটালগ দিয়ে ইমরান বলল, সব রেডি? ঈশান কি রাজি হয়েছে হাঁটার জন্য? মোনা মাথা ঝেঁকে বলল, হয়েছে। কফি খাবে? না। ইমরান মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে। মোনা ইমরানের দিকে তাকিয়ে বলল, বাসায় চলে যাব, আমার শরীর ভালো লাগছে না। আচ্ছা, গাড়ি নিয়ে যাও। মোনা নীরবে বেরিয়ে গেল। কেন যেন মোনার মনে হলো ইমরান সব জানে, তবুও কোনো প্রশ্ন না করাতে কষ্ট লাগছে। তবে কি ইমরান মোনাকে উপেক্ষা করলো? মোনার যাওয়ার পথে চেয়ে রইল ইমরান। মনে পড়ল আজ একসাথে লাঞ্চ করার কথা। মোনাকে বেশ এলোমেলো লাগছিল। পুনরায় এলআইডি স্ক্রিনে তাকিয়ে দেখতে পেল ক্যান্টিনে সিসিটিভি। দীর্ঘশ্বাস ফেলে কাজে পূর্ণ মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা। জুয়েল মোনার হাত ধরার চিত্রটা চোখের সামনে ভেসে উঠছে বারবার। যদিও মোনার করা কঠোরভাবে নিষেধ বোঝা যাচ্ছে, পরের সময়টাতে হাত ধরার জন্য জুয়েলকে স্পষ্ট শাসাচ্ছে ভিডিওতে বোঝা যাচ্ছে। চেয়ারে চোখ বুজে হেলান দিল। ঘন্টা পেরিয়ে গেল, ধ্যান নেই। সেভাবেই চোখ লেগে এসেছিল। ফোনের আওয়াজে চোখ খুলো। 3টার মিটিং অ্যাটেন্ড করা জরুরি। শার্টে স্লিপ ঠিক করে মিটিংয়ের জন্য কনফারেন্স রুমে চলে গেল। ইতিমধ্যে সবাই উপস্থিত। আজকের মিটিংয়ে মোনার থাকাটা খুবই জরুরি। দুপুরের খাবার খাওয়া হয়নি, ওষুধ খাওয়া হয়নি, সব মিলিয়ে মাথা যন্ত্রণা করছে। পরশুদিন প্রোডাক্ট শোকেজিং ডে, গেস্ট ইনভাইটেড, মডেল রেডি, সকলে আজ উপস্থিত। ফাইনাল টাচ আপ ডে আজ, অথচ যার জন্য এত আয়োজন সে আজ অনুপস্থিত। মিটিংয়ে ইমরানের নীরবতা আজ সকলে লক্ষ্য করছে। ম্যানেজার সাহেব তো প্রশ্ন করে বসলেন। ইমরান মিনিট খানেক ম্যানেজারের দিকে তাকিয়ে মাথা নেড়ে জানালো ঠিক আছে। সোহান মোনাকে টেক্সট করলো, রিপ্লাই আসছে না। নয়ন পুরো মিটিং গুছিয়ে নিল। মিটিং শেষ হওয়া মাত্রই ইমরান চেয়ার ছেড়ে উঠে বেরিয়ে গেল। নিজের কেবিনে প্রবেশ না করে বেরিয়ে যাবে রিমি ডেকে বলল, স্যার, মোনাকে ফোন করেছিলাম, ধরছে না। ও কি যাবে আমাদের সাথে? অফিস আজ ক্লোজড হয়ে যাবে এখনই। প্রত্যেক প্রোডাকশনের নতুন শাড়িগুলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। রিমির পেছনে সবাই এসে দাঁড়িয়েছে। ইমরান ফোন বের করে নিজেও বেশ কয়েকবার কল করলো। কল রিসিভ না হতে সোহান এবং নয়নের দিকে তাকাতেই দুজন মুখ ফ্যাকাশে করে রেখেছে। নয়ন বলল, মোনা কাল আসবে, ওর শরীরটা ভালো না। ইমরান কথা না বলে বেরিয়ে গেল। রিমির ঠোঁটে জিতের হাসি। জুয়েলও মোনাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে। অফিসের নিচে এসে সবাই গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। সবার থেকে খানিকটা দূরে নীরবে দাঁড়িয়ে আছে ইমরান। সকলের মাঝে কানাঘুষা চলছে। এমনিতেই অফিসের হটকেক ছিল ইমরান মোনা। এরই মাঝে ইমরানের নীরবতা। গাড়ি এসে দাঁড়ালো সামনে। কেয়ারটেকারের সাথে কথা বলতে বলতে হেলে দুলে বেরিয়ে আসছে মোনা। হাতে একটা গোলাপি হাওয়াই মিঠাই একটু করে মুখে দিচ্ছে আর মাথা নাড়ছে। সকলকে সামনে দেখে মুখ ঘুরিয়ে ইমরানের পাশে দাঁড়ালো। হাওয়াই মিঠাইয়ের শেষটুকু নয়নের মুখে পুড়ে দিয়ে বলল, দুপুরে একা খেয়েছো কেন মামা? আমার ক্ষুধা লেগেছে জানো না? নয়নের চক্ষু ছানা পড়া। উত্তর দিল, তুই না বাড়ি গেলি? না, আমার কথা শোনো। একা তো খেলে ভালো কথা, আমার স্বামীটা যে খায়নি সেদিকে খেয়াল রাখলে না কেন? উপস্থিত সকলে ব্যাপাচাকা খেয়ে গেল। ইমরান গম্ভীর স্বরে বলল, কখন এসেছো? মোনা ভুরু কুচকে বলে, গিয়েছি নাকি, মন খারাপ ছিল অনেক, তাই আশেপাশে রাস্তায় হেঁটেছি, ফুচকা খেয়েছি, লেমন মিন্ট খেয়েছি। লাঞ্চ করার কথা ছিল না একসাথে, আপনি তো জিজ্ঞেসও করেননি। এসব ফুচকা মিন্টে পেট ভরে? দুপুরে তো আমার এবং আপনার দুজনের মেডিসিন আছে, খাওয়া উচিত। ক্ষুধা পেয়েছে। কাচ্চি ভাই,
কাচ্চি ভাই থেকে খাবার এনেছি, এই যে ব্যাগে খাবার নিয়ে ঘুরছি, খাবো, আসেন। ইমরানের হাত ধরে টান দিল। ইমরান আটকে দিয়ে কিছু বলবে এর আগে নয়ন অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বলে, এজন্যই ভাবছিলাম চারদিকে এত অন্ধকার কেন। এখন অবশ্য রোদ উঠবে। যা যা যা, মোনাকে এনে। ইমরান প্রগাঢ় স্বরে বলল, তুমি যাও, আমার ক্ষুধা নেই। একা তো খাবো না আজ, একসাথে লাঞ্চ করার কথা ছিল। এখন কি লাঞ্চের সময়? বললাম তো খাবো না, গাড়িতে বসে খেয়ে নাও, আমার কাজ আছে, এখন ক্ষুধা নেই। ইমরানের ধমকে মোনা মেজাজ হারিয়ে ফেলেছে। নিজেকে এতটা সময় কষ্টে স্বাভাবিক রেখেছে। অন্যদের মতো কষ্ট চাপিয়ে ধুকে ধুকে ভেতরটা ছিন্ন করতে পারে না সে। আচমকা ইমরানের হাত ছেড়ে দিয়ে রিমির সামনে দাঁড়ায়। সবার সামনে রিমিকে বলে উঠল, যে মুখ দিয়ে বেশি পটর পটর করো, মুখটা একদম সেলাই করে দিব আমার স্বামীর দিকে তাকালে। বেহায়া মহিলা, কি বলছো তুমি ইমরান সাহেবকে রুমে গিয়ে? ইমরান পেছন থেকে ডাক দিল, মোনালিসা। আপনি এখনো একে সহ্য করছেন কেন? এখনো ইমরান সাহেব, তামান্না আপু, সাদাব ভাইয়া, শোনো, তোমাদের বান্ধবী আর ইমরান সাহেবের মাঝে ঝামেলা পাকানোর জন্য বলে এসেছে জুয়েল ভাইয়া আমাকে নিয়ে ক্যান্টিনে গিয়েছে। জুয়েল তাজ্জব বনে গেল, কিছুটা ভীত হলো। ভয়ে ইমরানের কাছে এসে বলল, স্যার। ইমরান সকলের সামনে থামিয়ে দিয়ে মোনাকে ধমকে বলল, মোনালিসা, দিস ইজ টু মাচ। আমি তোমাকে কিছু বলেছি? মোনা জ্বর গলায় বলে উঠল, আপনি বলতেও পারবেন না, কি নিয়ে বলবেন? আপনি আমাকে সন্দেহ করেননি, তাই প্রশ্ন করেননি। কিন্তু মিস রিমি উল্টাপাল্টা যখন বলল। নয়ন মাঝে বাধা দিয়ে বলল, গাড়িতে উঠ, দেখছি আমি। আমার প্রবলেম আমি দেখব, তুমি দেখার হলে তখনই দেখতে মামা। রিমি অতি অপমানে রেগে বলল, যা সত্যি তাই বলেছি। সবাই দেখেছে জুয়েলের সাথে বের হতে। আমি তো স্বাভাবিকভাবেই স্যারকে বলেছি, এত রিয়েক্ট করার কি আছে? রিমির দিকে ফিরে চোখ মুখ কুঁচকে দাঁতে দাঁত লাগিয়ে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, এতদিন ভদ্রভাবে বুঝিয়েছি, অভদ্রতা দিয়ে আর নয়। কিসের সত্যি বলেছ? তোমাকে কি ইমরান সাহেব প্রশ্ন করেছে রিমি মোনা কার সাথে গিয়েছে? তাহলে পণ্ডিতি করতে গিয়েছো কেন? খবরদার আমার ইমরান সাহেবের দিকে চোখ দিলে চোখ উপড়ে ফেলবো, চুল ছিঁড়ে ন্যাড়া করে দিব। আমি খুব ভালো আবার খুব খারাপও, তোমার হিস্ট্রি পুরা মহল্লা জানে। জব বাঁচাতে চাইলে ভদ্র হয়ে যাও, নতুবা যে কয়জনের পকেট ফুটো করেছো তাদের ফোন দিয়ে তোমার অ্যাড্রেস দিয়ে দিব, বুঝছো? যে একটা ডিগ্রি তোমার কোথাও জব পাবে না। টিউলিপ থেকে বের হতে হলেও এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, যা আমি কিছুতেই দিব না। রেড মার্ক করে দিব। মনে রেখো, আমার সাথে লাগতে আসবে না। তোমার বস কলিগরা তোমার প্রতি মায়া দেখালেও আমি দেখাবো না। জুয়েলের দিকে তাকিয়ে বলল, জুয়েল ভাই, যদি আমার কোম্পানিতে জব করতে মন চায় করুন, সমস্যা নাই। তবে মাথায় রাখবেন আমি বিবাহিত এবং আমার সন্তান আছে। উই আর হ্যাপি। আপনি কষ্ট পেয়েছেন তার জন্য খুবই দুঃখিত। আপনাকে আশায় রাখিনি। নিজে নিজে এত আশা কেন করছেন? বেশ কয়েকবার বারণ করেছি, যা উত্তর দেয়ার তা তো ক্যান্টিনে দিয়েছি। ভালোবাসা হারানোর কষ্ট আমার অর্ধেকও আপনি পাননি। আমি এসব নিয়ে কথা বাড়াতে অপছন্দ করি। কেউ আমাকে সন্দেহ করুক আমি চাই না। আশা করি সেই সম্মানটুকু পাবো। মোনা হেঁটে গাড়িতে উঠে গিয়ে বসলো। ইমরান নয়নের দিকে তাকাতে নয়ন শীষ বাজাতে শুরু করলো। রিমির ব্যাপারে সব নয়নই মোনাকে বলে দিয়েছে। রিমি যখন এসব কথা বলছিল তখন ফোনে লাইনে ছিল। সবাইকে উদ্দেশ্য করে ইমরান সরাসরি বলল, কোন ধরনের নোংরামি চলছে অফিসে? ক্যান এনিওয়ান প্লিজ ক্লিয়ার ইট? মনে হচ্ছে এটা অফিস নয়, একটা প্রেম প্রীতির কারখানা। এসব তো আমি সহ্য করব না। জুয়েল, কাল আমার সাথে দেখা করবেন, সেই সাথে রিমিও। আপনাদের অফিস পছন্দ না হলে প্লিজ, থ্যাংক ইউ, লিভ ইট। দেয়ার আর এ লট অফ অফিস ইন দ্য ক্যাপিটাল। হোয়াই আর ইউ ওয়েস্টিং ইউর ভ্যালুয়েবল টাইম হেয়ার? আর যা শুনছি ভেরি অ্যাবসার্ড, অ্যাকচুয়ালি উইয়ার্ড। চলুন এখন। গাড়িতে উঠে মোনা গাল ফুলে কাচ্চি পায়ে প্যাকেটটা খুলে নিজে নিজে খেতে বসেছে। ইমরান উঠতেই মুখ ঘুরিয়ে খাওয়াই মনোযোগ দিল। নয়ন মিররে দেখে মোনাকে বলল, খাইয়ে দেই তোর জমিদারকে, না খেয়ে আসি। ইমরান ক্রোধ না সামলাতে পেরে গাড়িতে চেঁচিয়ে উঠল, তোরা পেয়েছিসটা কি? সার্কাস চলছে? এই যে মহারানী, কথাগুলো কাল বলা যেত না?
আজই কেন রাস্তার উপর হট্টগোল করতে হলো? মান সম্মান কিছু থাকলো আমার? অফিসের নিচে অভদ্রের মতো ঝগড়া চলেছে, যা আমার লাইফে কখনো দেখিনি, তা আজ দেখতে হলো। মুখের ভাষার কি ছিরি, চোখ উপড়ে ফেলবো, ন্যাড়া করে দিব, চুল ছিঁড়ে দিব। ছি! খাবারের দিকে তাকে চোখের জল ফেলছে মোনা। নয়ন মোনার চোখে পানি দেখে চুপ হয়ে গেল। রবিন নয়নের মুখের দিকে তাকিয়ে মিররের দিকে তাকালো। শুকনো ঢোক গিলে গাড়ি চালানোতে মনোযোগ দিল। মোনা গৌগিরা সে খাবার গিলছে। ইমরান ছিটে হেলান দিয়ে নয়নকে বলল, ওকে থামতে বল, নতুবা আজ সত্যি আমি খারাপ কিছু বলবো। খেতে গিয়ে কাঁদছে কোন সাহসে? হয় খাবে না হয় কাঁদবে। ওর রুহের হাই লাগানো বাকি রেখেছে, তাই না? খাবার খাওয়া বন্ধ করে পানি গিলে বাইরে চোখ দিল মোনা। ইমরান চোখ খুলে মোনার দিকে তাকাতেই বুঝতে পেল বেশি বলে ফেলেছে আজ। মেয়েটা ফুপিয়ে কাঁদছে, কিন্তু আওয়াজ করছে না। নয়ন পেছন ফিরে ইমরানের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে ভাগ্নিকে দেখল। আজ নয়নও মজা করছে না। ইমরান এগিয়ে এসে কাচ্ছি প্যাকেটটা নিজের হাতে নিল। মোনা মাথা তুলে তাকিয়ে দেখল। ইমরান এক চামচ মুখে দিল। মোনাকে কাছে টেনে মোনার মুখের সামনে চামচ ধরল। মোনার চোখ দিয়ে পুনরায় পানি পড়ছে। ইমরান চোখ পাকিয়ে বলল, আবার? নয়ন মোনাকে বলে উঠল, মা খেয়ে নে, আমি রিমির ব্যবস্থা করছি প্রমিস। হুট করে তো বাদ দেওয়া যায় না বাবা, অফিসিয়াল ডেকুরাম আছে না। ইমরান খাইয়ে দিচ্ছে আর গিলছে মোনা। খাবার চিবাতে চিবাতে বলে, আমি বাদ দিতে বলেছি নাকি? ও কেন এমন করে? আমার কষ্ট লাগে। আমি কি করব? ইমরান সাহেবকে কি সব বললো ও? আমি বিশ্বাস করিনি। মোনা কথা বাড়েনি, নিজের মতো চুপ করে বাইরে নজর দিল। এভাবে ইমরান কখনো বকা দেয়নি। রিমির জন্য এভাবে হেনস্থা হতে হলো। এর প্রতিদান রিমিকে দিতে হবে। কত দ্রুত সময় পেরিয়ে যায়। এতগুলো মাসের ঝাঁকি ঝামেলা শ্রমের মাধ্যমে শেষ হলো। দেশীয় জামদানি প্রদর্শন হোটেল প্যাসিফিক সোনারগাঁওয়ে জাঁকজমকভাবে সম্পূর্ণ হয়েছে। শেষ মুহূর্তে ঈশান এবং মোনালিসা একজনও স্টেজে ওঠেনি। শো স্টপার হিসাবে স্টেজে উঠেছে চৈতি। মোনার ডিজাইন করা শাড়ি, ফিউশন জামদানি লেহেঙ্গা নিয়ে ওঠার কথা ছিল, যা হারিয়ে যায়। পরে জামদানি শাড়ি নতুন করে কাজ করিয়ে তা শোকেজিং করা হয় এবং সাথে মিল মডেল হিসেবে উঠেছে জুয়েল, সাদাব, তিহান সহ আরও কয়েকজন। চারদিকে সাড়া ফেলে দিয়েছে জামদানির প্রতিটি কাজ। একটি সফল প্রোগ্রামের পর সকলের মন আজ প্রফুল্ল। সাংবাদিকদের প্রথম প্রশ্ন ইমরানকে, স্যার, আপনার পণ্য মোনালিসা তো ছড়িয়ে পড়া শুরু করেছে, এই ব্যাপারে আপনার অনুভূতি? ইমরান হেসে বলে, মোনালিসা একটা নাম, যাকে কেন্দ্র করে বাংলার পণ্য এগিয়ে যাচ্ছে। আমার পণ্য নয়, আমি মোনালিসাকে বিশ্ব মঞ্চে তুলে ধরিনি। জামদানি মোনালিসাকে বিশ্বের সাথে পরিচয় করাচ্ছে। জি স্যার, এভাবেই আমাদের পণ্য একদিন সকলে চিনবে। স্যার, আরেকটা প্রশ্ন, আপনাদের তো ফ্যামিলি বিজনেস, শুনেছি ম্যাডাম মোনালিসা ব্র্যান্ড দেখেন। মোনালিসা কি আপনি ম্যাডামকে সহায়তা করতে ওপেন করেছেন? না, তা নয়, ম্যাডাম নিজেই মোনালিসা। আমি ম্যাডামকে দেখে ইন্সপায়ার হয়ে মোনালিসা ওপেন করেছি। সেই ক্ষেত্রে ম্যাডাম আমাকে সহায়তা করেছেন। আপাতত আমি ম্যাডাম ছাড়া অনেকাংশেই অচল স্বীকার করতে হবে। মোনা এলো খানিক বাদে। কয়েকটা প্রশ্ন করার পর যে যার মতো নিজের কাজে ব্যস্ত হলো। একটি সফল ফ্যাশন মোমেন্ট শেষ করে সবাই বাড়ি ফিরেছে। সেদিনের পর থেকে মান অভিমানে ভরা হৃদয় যুগল। আজ মোনা অফিস থেকে শুরু করে হলে আসা অবধি অফিসে দু একজন ছাড়া কারোর সাথেই কথা বলেনি। বাইরে গাড়ির জন্য প্রত্যেকে ছন্নছাড়া হয়ে দাঁড়িয়ে আছে। মোনার হাতে ফোন। ঈশানও মাকে বিরক্ত করছে না। পরশু থেকে বাবা মায়ের মাঝে বিরোধ চলছে। ব্যক্তিগত ঝামেলায় কেউ হস্তক্ষেপ করা পছন্দ নয় ইমরানের। ইমরান অদূরে বিভিন্ন কোম্পানির এজিএম, সিইওতে চেয়ারম্যান এবং ক্লায়েন্টের সাথে আলাপে মগ্ন। মোনার শো স্টপার হওয়ার সিদ্ধান্ত যে সে নিজেই বাতিল করেছে তা কেউ টের পায়নি। সবাই ভেবেছে ইমরানই হয়তো বাধা দিয়েছে। তামান্না, চৈতি, সাদাব এগিয়ে এলো। সাদাব প্রশ্ন করলো, ম্যাডাম, আপনার কি মন খারাপ? মোনা হেসে দিল। দুপাশে মাথা নেড়ে বলল, ভাইয়া ঠিক আছে। তিহান কোথা থেকে উড়ে এসে বলল, এই ভাই, দেখ তো কে যেন আমার শার্টটাতে
কি ফেলেছে? সাদাব তিহানের গায়ের শার্টটা ঘুরি চিৎকার দিয়ে উঠল। তিহানের বাচ্চা, শার্টে কি লাগাচ্ছে সেসব? তিহান লাফিয়ে ওঠে গায়ে থেকে শার্ট খুলে চিৎকার দিয়ে উঠল। কি লাগাইছি? দোস্ত, কি আছে আমার শার্টে? তামান্না এবং চৈতি এগিয়ে এলো। তামান্না বলে উঠল, কি লাগছে তা না বলে চিল্লাচ্ছস কেন? আরে কি বলবো, দূরে যা। তুই শার্ট খোল শরীর থেকে। আমার একটা টি শার্ট আছে, এটা পর। কোথায় ছিল এই শার্টটা? রিমির ব্যাগে। ভেতর থেকে রিমি ছুটে আসছে। একই কাজ কে যেন রিমির শাড়িতেও করেছে, এখনো কস্টিউম ছায়নি। এদের মাঝে হট্টগোল দেখে নয়ন এবং ইমরান এগিয়ে এলো। সাদেফের এক্সট্রা টি শার্ট ছিল বলে তিহান রেহাই পেল, বকেই যাচ্ছে। এদিকে রিমির অবস্থা করুন। এই শাড়িটা আজ শখ করে পরে এসেছিল, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শাড়ি। গত বছর অফিস ট্যুরে ইন্ডিয়া গিয়েছিল সবাই, তখন কিনেছে। পুরো ঘটনা শুনে নয়ন বলল, যা হওয়ার হয়েছে, বাসায় নিয়ে যেতে চাইলে নিয়ে যাও, নতুবা ফেলে দাও। আমার প্রশ্ন, গ্রিন রুমে নোংরা এলো কি করে? গ্রিন রুম তো সিকিউরড। তিহান বলে উঠল, স্যার, কাজটা গ্রিন রুমের পাশের রুমটাতে হয়েছে। রিমির জন্য সব হয়েছে। আমার আর ওর আসতে একটু দেরি হয়ে গেল না, তখন আমি শার্টটা খুলে ড্রেস চেঞ্জ করতেছিলাম পাশের রুমে। পরে রিমিও সম্ভবত ওখানে করেছে, আর ওর ব্যাগে আমার শার্ট ছিল। রিমির দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, তোকে কে বলেছিল আমার শার্ট তোর শাড়ির সাথে রাখতে? আমার ব্যাগে রাখছিলি না কেন? রিমি বলে উঠল। দেরি হয়ে যাচ্ছে দেখে। সাদাব বলে উঠল, ব্যাগে আর কি কি আছে দেখ। রিমি ব্যাগে হাত দিয়ে একটা নোংরা ডাইপার বের করে চিৎকার দিয়ে উঠল। ঈশান দূর থেকে মিটমিট করে হাসছে। মোনার চোখ ঈশানের দিকে যেতেই পিছিয়ে এসে প্রশ্ন করল, বাবা হাসছো কেন? ঈশান মাথা নামিয়ে মাকে ফিস ফিস করে বলে, মা, কাজটা কিভাবে হয়েছে আমি দেখেছি। মোনার চক্ষু ছানা বড়া। কিভাবে? ইনফ্যাক্ট ডাইপারটা এ ব্যাগে রাখতেও আমি দেখেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা ওই বাচ্চার মায়ের ব্যাগ না, আর এটা নোংরা ডাইপার। এই মহিলার জন্য তোমার আর পাপ্পার মাঝে ঝামেলা হয়েছে। দেখো কিভাবে শাস্তি পেয়েছে। প্রোগ্রামে একজন গেস্ট এই কাজ করেছে। ওই রুমে বেবির ডাইপার চেঞ্জ করে ফেলার জায়গা পাচ্ছিল না দেখে মনে হয় এই ব্যাগে রেখেছে। আচমকা জুয়েল কান্নার মতো আওয়াজ করে উঠল। রিমি জুয়েলের দিকে তাকে হাত জোর করে বলছে, মাফ করে তো, আমার এত টাকার শাড়িও শেষ। এদিকে জুয়েল ইতিমধ্যে শার্ট প্যান্ট পরে নিয়েছে যা রিমির ব্যাগে ছিল। ঘটনা বুঝতে পেরে ইমরান গাড়ির ড্রাইভারকে ডেকে এনে টাকা দিয়ে জুয়েল এবং তিহানের জন্য ড্রেস কিনে নিয়ে আসতে বলল। রিমির দিকে তাকিয়ে বলল, পরনের শাড়িটি আপনি নিয়ে নেন। স্টোরি আর দেওয়ার প্রয়োজন নেই। দু একটা দুর্ঘটনা এমন হয়, এক একজনের রিয়াকশন দেখে আমি ভীষণ অবাক। আপনারা সামান্য ডায়াপার নিয়ে এমন হুলস্থুল বাঁধিয়ে দিয়েছেন কেন? আমি কিছু বললে বলবেন বস বাজে ব্যবহার করেছে, বস ভালো না। ওই মহিলা না হয় না বুঝে রেখেছে। আপনাদের কি কমন সেন্স ছিল না? আমরা ড্রেস চেঞ্জ করার আগে দেখে শুনে চেঞ্জ করি। প্রোগ্রাম শেষ হয়েছে অনেক আগে, এতক্ষণ বসে সময় নষ্ট না করে আগে চেঞ্জিং সেরে নিলেই হতো। শেষ সময়ে তাড়াহুড়ো করে চেঞ্জ করেছেন বলেই তো এই দশা। যাক, যা হওয়ার হয়েছে। তিহান এবং জুয়েল ভেতরে যেয়ে বসেন, ফ্রেশ হয়ে এরপর বের হবেন। আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, ড্রাইভার ড্রেস এনে দিচ্ছে, আর মেয়েরা সব বাসায় যান। ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান, মাকে নিয়ে গাড়িতে ওঠো। মোনা সামনে দিয়ে যাওয়ার সময় জোরেই বলল, যে যেমন তার সাথে তাই ঘটে। তিহান নাকে কান্না করে বলে, আমি কি করেছি? বান্ধবীকে আশকারা দিয়েছেন, আরও দেবেন। এখন তো বাচ্চার ডায়পার, একদিন কদিন পরে কমোডের মধ্যে পড়বেন। মোনা ঈশানের হাত ধরে গাড়িতে উঠে গেল। ঈশান অনবরত হাসছে। ইমরান নয়ন পরিচিত একজনের সাথে আলোচনায় ব্যস্ত। রবিন ঈশানের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল। ঈশান চোখের দিকে সানগ্লাসটা ঠেলে দিয়ে গাড়িতে মায়ের পাশে আরাম করে বসলো। মনে পড়ে গেল কিছুক্ষণ আগের কথা।
পুরো কারসাজি ঈশানের। রিমির ব্যাগে ডাইপার রাখার পরামর্শ ঈশান ও রবিন দিয়েছে সেই গেস্টকে। কদিন ধরেই রবিন খেয়াল করেছিল রিমির এইসব। রবিনের কাছ থেকে বিভিন্ন তথ্য নিতে চাইতো। বাড়ির কাজের বুয়া এবং ড্রাইভার এই দুজন হলো তথ্যের ভাণ্ডার। সেই থিওরি অ্যাপ্লাই করতে চেয়েছিল। রবিন ঈশানকে জানিয়ে দেয়, আর আজ দুটো মিলে এইসব করেছে। রিমি জানেও না সামনে ওর জন্য ঈশান, রবিন এবং সোহান কি রেডি করে রেখেছে।